এই মুহূর্তে যে খবর সামনে আসছে তা দক্ষিণ এশিয়ার রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? কারণ যে ভারত বাংলাদেশকে নিয়ে শেষ 2 বছর কার্যত কিছু ভাবেনি, অবজার্ভ করেছে, বাংলাদেশের প্রতিটি পদক্ষেপ বুঝে শুনে চলার চেষ্টা করেছে, সেই ভারতের গোয়েন্দা প্রধানই আজকে বাংলাদেশে গিয়ে পৌঁছলেন। এবং এটি কোনো সাধারণ ঘটনা নয়, কারণ সাম্প্রতিক সময়ে রয়ের প্রধান বাংলাদেশ সফরে গেছে তা হয়তো আমার মতো আপনারা অনেকেই শোনেননি। কিন্তু কেন হঠাৎ করে বাংলাদেশ সফরে গেলেন ভারতের গোয়েন্দা প্রধান? বাংলাদেশ কি তাহলে ভারতের একাধিক অপারেশনের এপিসেন্টার হয়ে উঠতে চলেছে? মানে যেভাবে পাকিস্তান বাংলাদেশকে কাজে লাগিয়ে ভারতকে অশান্ত করতে চাইছে, সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে রয়ের প্রধানের এই সফর বাংলাদেশের জন্য কি অত্যন্ত ঘটনাবহুল? প্রশ্ন অনেক। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব বাংলাদেশকে নিয়ে ভারত এক্স্যাক্টলি কি ভাবছে, কেন হঠাৎ করে অজিত ডোভাল রয়ের প্রধানকে বাংলাদেশ সফরে পাঠালেন, এবং এর পিছনে আসল সমীকরণটাই বা ঠিক কোথায় লুকিয়ে আছে। প্রথমত, কালকে যে খবর সামনে এসছে সেখানে বলা হচ্ছে ভারতের গোয়েন্দা প্রধান তিনি বাংলাদেশ সফরে গেছেন এবং তিনি আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গেও দেখা করবেন বা বৈঠক করবেন। কিন্তু রয়ের প্রধান বাংলাদেশে কেন গেল? প্রথমত, এটি ভারতের পক্ষ থেকে বাংলাদেশকে সরাসরি এক হুঁশিয়ারি। অজিত ডোভালের নেতৃত্বে কিছু মাস 3 আগে একটি বৈঠক ভারতবর্ষে হয়। সেই বৈঠকে কারা উপস্থিত ছিলেন? সেই বৈঠকে উপস্থিত ছিলেন খলিলুর রহমান, যিনি বাংলাদেশের সিকিউরিটি অ্যাডভাইজার। সেই বৈঠকের একাধিক রিপোর্ট সে সময় সামনে আসে। সেই রিপোর্টে একাধিক কথা বলা হয়, যেখানে উল্লেখযোগ্য কথা হলো যে বাংলাদেশকে কাজে লাগিয়ে কোনো অবস্থাতেই ভারতকে অশান্ত করার যে পরিকল্পনা করা হচ্ছে, বাংলাদেশ যেন সেটাকে অত্যন্ত বিবেচনার সহিত গুরুত্ব দেয়। অজিত ডোভাল 1 মাস আগে আরো একটি হুঁশিয়ারি বাংলাদেশের উদ্দেশ্যে দেয়। সেই হুঁশিয়ারিতে স্পষ্ট করে অজিত ডোভাল বলেছিলেন কোনো অবস্থাতেই ভারতকে উস্কানি দেওয়ার চেষ্টা যারা করবে তাদেরকে ভারত ছাড়বে না। স্পেশালি তিনি বাংলাদেশ ও মায়ানমার বর্ডার নিয়ে একাধিক কথাবার্তা বলেছিলেন। তিনি বলেছিলেন এই মায়ানমার ও বাংলাদেশ বর্ডার থেকে দিনের পর দিন ভারতে অস্ত্র ঢুকিয়ে দেওয়া হচ্ছে এবং এই সীমান্ত পার্শ্ববর্তী এলাকা হয়ে যাচ্ছে সন্ত্রাসবাদীদের এপিসেন্টার বা আতুরঘর। ইম্পর্টেন্ট যেটা বিষয় হচ্ছে সেটা এই মুহূর্তে দাঁড়িয়ে এই মায়ানমার ও বাংলাদেশ বর্ডার পাকিস্তান বর্ডারের মতোই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ঘটনাবহুল একটা সীমান্ত হয়ে উঠছে, যা ভারতের জন্য অত্যন্ত সংশয়জনক। এই 7 সিস্টার্সে দিনের পর দিন বিদ্রোহী গ্রুপের আক্রমণ বাড়ছে। এই বিদ্রোহী গ্রুপকে অস্ত্র কারা দিচ্ছে? পশ্চিমা বিশ্ব দিচ্ছে। এই পশ্চিমা বিশ্ব অস্ত্র কোথা থেকে দিচ্ছে? একটাই উত্তর, মায়ানমার ও বাংলাদেশ বর্ডার থেকে দিচ্ছে। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে বাংলাদেশ সরকার এই অস্ত্র আমদানি কিছুতেই বন্ধ করেনি। উল্টে এই বাংলাদেশ সীমান্ত দিয়ে দিনের পর দিন 7 সিস্টার্সকে বিভিন্ন জায়গায় অশান্ত করার পরিকল্পনা কিন্তু করা হয়েছিল। এইবার আগের বছর যখন মোহাম্মদ ইউনূস বাংলাদেশে ছিলেন, তিনি আইএসআই এর একাধিক গোয়েন্দা প্রধানের সঙ্গে কিন্তু বৈঠক করেন এবং আইএসআই এর একাধিক নেতারা বা বলা ভালো কর্তারা বাংলাদেশের 2টি জায়গা বারংবার কিন্তু যান। একটা হলো চট্টগ্রাম এবং দ্বিতীয়টি হলো কক্সবাজার, অর্থাৎ সেই ভারতের সীমান্তবর্তী এলাকা। ফলে বাংলাদেশ এই মুহূর্তে আইএসআই এর আতুরঘর হয়ে উঠছে এবং বাংলাদেশ সেটাই ইচ্ছাকৃতভাবে করার চেষ্টা করছে ভারতকে অশান্ত করার জন্য। তা ভারত কিন্তু রিয়েলাইজ করতে শুরু করে। মোহাম্মদ ইউনূসের সময় ভারতের এই পদক্ষেপ, মানে ভারতের বিভিন্ন পদক্ষেপের মধ্যে একটা ডিফেন্সিভ অ্যাপ্রোচ ছিল। কিন্তু অজিত ডোভাল কিছুদিন আগেই বুঝিয়ে দেন এই বাংলাদেশকে নিয়ে ভারত আর ডিফেন্সিভ নয়। অন্তত যেভাবে আইএসআই এর গোয়েন্দা কর্তারা ভারত বর্ডারে ঘোরাফেরা করছেন, যেভাবে 7 সিস্টার্সের ওই উত্তর পূর্ব সীমান্ত দিয়ে দিনের পর দিন অস্ত্র ভারতে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, তা আর ভারত কোনোভাবেই মেনে নেবে না।
এবং ভারতের গোয়েন্দা প্রধান বাংলাদেশে যাওয়া মানে ভারত স্পষ্ট হুঁশিয়ারি পাকিস্তানকেও দিল যে তোমরা কখনোই ভেবো না যে বাংলাদেশের মাটিকে তোমরা ব্যবহার করতে পারবে, কারণ উই আর ভেরি মাচ ইন দেয়ার, মানে আমরা সেখানে আছি এবং আমরাও আমাদের নেটওয়ার্ককে বা তৎপরতার সঙ্গে অ্যাক্টিভ করছি। ফলে কোনো অবস্থাতেই এই বাংলাদেশ তোমাদের পৈতৃক সম্পত্তি নয় যে বাংলাদেশকে কাজে লাগিয়ে তোমরা আমাদেরকে অশান্ত করবে। পাশাপাশি আরো একটা বিষয় এখানে মাথায় রাখা ইম্পর্টেন্ট, যেটা আমার কাছে ব্যক্তিগতভাবে ভীষণ তাৎপর্যপূর্ণভাবে মনে হচ্ছে, তা হলো শিলিগুড়ি করিডোরের এরিয়াটি। সেখানে লালমনিরহাট এয়ারবেসে কিছুদিন ধরে ভারত একাধিক ঘটনা কিন্তু পর্যবেক্ষণ করে। এর পিছনে বাংলাদেশ সরকারই দায়ী। এই লালমনিরহাট এয়ারবেসে একাধিক ফাইটার হ্যাঙ্গার বাংলাদেশের সেনাপ্রধান বিল্ড আপ করেছে এবং এখানেই চীনকে দিয়ে তারা তিস্তা রিভার প্রজেক্ট করাচ্ছে। এবার চীন কোনো দেশে যদি কোনো প্রজেক্ট করে তাহলে তাদের উদ্দেশ্যটা কি থাকে? শুধুমাত্র প্রজেক্টটাকে সাকসেসফুলি শেষ করা না, তারা সেই প্রজেক্টের মাধ্যমে বিপরীত পক্ষে অর্থাৎ প্রতিবেশী আরো যে দেশটি আছে তাদের উপর সার্ভেলেন্স চালায়। এটা কিন্তু চীনের এক ঘোষিত নীতি। ফলে এই পার্টিকুলার সেকশনটাও কিন্তু ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। মানে শিলিগুড়ি করিডোরকে কাজে লাগিয়ে বাংলাদেশ ক্রমাগত চীনকে দিয়ে ভারতের উপর চাপ তৈরি করার চেষ্টা করছে, বিএসএফ এর উপর বিভিন্ন ক্ষেত্রে সার্ভেলেন্স চালাচ্ছে এবং বিএসএফ এর তৎপরতা থাকা সত্ত্বেও এই অঞ্চলকে কাজে লাগিয়ে ভারতে অনুপ্রবেশকারী ঢুকিয়ে দিচ্ছে, যা এখন ভারতের গোয়েন্দাদের প্রধান মাথা ব্যথার কারণ। কিছুদিন আগে অজিত দোভালের একটি রিপোর্ট এক্ষেত্রে সামনে আসে আমাদের। সেখানে তিনি বলেন এই শিলিগুড়ি করিডোর এবং বাংলার একাধিক সীমান্ত ভারতের সুরক্ষার জন্য প্রধান মাথা ব্যথার কারণ। আজকে গোয়েন্দা প্রধানের এই সফরের পর একটা জিনিস স্পষ্ট হয়ে যাচ্ছে, ভারত এই সীমান্তকে সুরক্ষিত করার জন্য তারা কিন্তু বাংলাদেশকে আলটিমেটাম দেওয়ার কথাও ভাববে। কারণ ভারতের যে কর্মকাণ্ড আভ্যন্তরীণ সীমায় ঘটছে তার 80% রিজন হলো এই বাংলাদেশের অনুপ্রবেশকারী। এবং বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় যেহেতু প্রত্যেকটি জায়গায় জামাত জিতেছে, তাই সীমান্তে কিন্তু বিভিন্ন ক্ষেত্রে অসংবেদনশীলতা অনেকটা বেড়ে গেছে এবং জামাত ইচ্ছাকৃতভাবে মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুরের এই জায়গাগুলো দিয়ে ভারতে অনুপ্রবেশকারী ঢোকানোর চেষ্টা করছে, যে অনুপ্রবেশকারীরা ভারতের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ভারতকে নাশকতায় উড়িয়ে দেওয়ার চেষ্টা কিন্তু করছে। তা ভারতের ইন্টারনাল রিপোর্টে কিন্তু একাধিক ক্ষেত্রে স্পষ্ট, যা বিভিন্ন মাধ্যমে কিন্তু বেরিয়েছে। অর্থাৎ গোয়েন্দা প্রধান স্পষ্ট বাংলাদেশে গিয়ে বুঝিয়ে দিল বাংলাদেশ সরকারকে যে পাকিস্তানের আইএসআই এর আনাগোনা আমরা সহ্য করব না, সেভেন সিস্টার্স এর দিনের পর দিন অস্ত্র ঢুকিয়ে দেওয়ার খেলা আমরা সহ্য করব না। শিলিগুড়ি করিডোরে চায়নার সার্ভেলেন্স তোমরা ইমিডিয়েটলি বন্ধ করো এবং আমরা ভারতের গোয়েন্দারা তোমাদের সঙ্গে তৎপরতা দেখিয়ে একই সঙ্গে কাজ করতে পারি বা চাই। এই সম্পর্ককে তোমরা নষ্ট করলে ভারত কিন্তু ভালোভাবে মেনে নেবে না। অর্থাৎ অজিত দোভালের হুঁশিয়ারির পর 1 মাসের মধ্যেই ভারতের গোয়েন্দা প্রধানের বাংলাদেশ সফর নিঃসন্দেহে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পুরো বিষয়টার মধ্যে আমার ব্যক্তিগত অভিমত, ইসরায়েল একটা ফ্যাক্টর। ইসরায়েলের পক্ষ থেকে কিছুদিন আগে একটি রিপোর্ট সামনে আসে আমাদের সামনে। সেখানে ইসরায়েলের রাষ্ট্রদূত বলেন যে বাংলাদেশে অ্যাক্টিভলি এবার ইসরায়েলের গোয়েন্দারা কাজ করবে, অর্থাৎ বাংলাদেশে মোসাদ তৎপরতা দেখাবে। কারণটা কি? কারণ বাংলাদেশের মাটিকে ব্যবহার করে হামাস ভারতকে অশান্ত করার চেষ্টা করেছে। অপারেশন সিন্দুরের আগে যখন পেহেলগাম হত্যাকাণ্ড ঘটানো হয় পাকিস্তানের পক্ষ থেকে, তখনও কিন্তু ইসরায়েলের ইন্টারনাল রিপোর্ট বলে এই অপারেশনের পিছনে, মানে এই হত্যাকাণ্ডের পিছনে পাকিস্তানের জৈশ-ই মোহাম্মদের সঙ্গে হামাসও কিন্তু জড়িত। কারণ এই ঘটনার 1 মাস আগে হামাসের সর্বময় কর্তারা পাকিস্তানে আসেন, ভারত পাকিস্তান বর্ডারে তারা একাধিক মিটিং করেন এবং জিহাদিদের তৈরি করেন ভারতে ঢুকিয়ে দেওয়ার জন্য। এখন ইসরায়েলের মোসাদের রিপোর্ট বলছে একই রকম কায়দায় হামাস বাংলাদেশের একাধিক উগ্র ইসলামী চরিত্রদের সঙ্গে বৈঠক করছে, উগ্রপন্থী সংগঠনকে বাংলাদেশের মাটিতে নতুন করে তৈরি করছে এবং সেই হামাসকে দিয়ে ভারতকে অশান্ত করার পরিকল্পনা কিন্তু করছে। অর্থাৎ ইসরায়েলের এই রিপোর্টও কিন্তু এখানে ভারতের গোয়েন্দা প্রধানের বাংলাদেশ সফরের পিছনে আরো একটা গুরুত্বপূর্ণ কারণ।
আন্তর্জাতিক স্তরকে পরিষ্কার বার্তা যে বাংলাদেশকে এপিসেন্টার করে ভারতকে নাশকতায় আক্রান্ত করার ছক ভারত মানবে না। ভারতের গোয়েন্দা বিভাগ অত্যন্ত তৎপর এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করে সেই তৎপরতার হুঁশিয়ারি ভারত দিতে চলেছে তা কিন্তু স্পষ্ট। অর্থাৎ ইসরায়েলের রিপোর্ট, অজিত ডোভালের হুঁশিয়ারি, লালমনিরহাট এয়ারবেসে চীনের সার্ভেলেন্স ক্যামেরা, সেভেন সিস্টার্সে বাংলাদেশ মায়ানমার বর্ডারে অস্ত্র পাচার করা এবং পাকিস্তান জুড়ে আইএসআই এর কর্তাদের আনাগোনা, সব মিলিয়ে আজকে ভারত এই প্রথমবারের জন্য গোয়েন্দা প্রধানকে সে দেশে পাঠিয়ে পাল্টা হুঁশিয়ারি দেওয়ার কাজটা কিন্তু শুরু করলো এবং পরিষ্কার বার্তা বাংলাদেশকে দিল, ভারতকে অশান্ত করার কোনো পরিকল্পনা বাংলাদেশের পক্ষ থেকে মেনে নেওয়া হবে না। উল্টে আমরা আমাদের মতো অ্যাকশনে ঝাঁপাবো। বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে এই এক জোরালো ডিপ্লোম্যাটিক বার্তা যা আজকে ভারত দিল। যাই হোক, আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি, আপনারা কিভাবে ব্যাখ্যা করবেন এবং এই ঘটনাকে কমেন্টে জানাবেন। কালকে যে ঘটনাবলী ঘটলো তাতে একটা জিনিস পরিষ্কার হয়ে গেছে যে শেখ হাসিনাকে কোনো মতেই অ্যাকসেপ্ট করতে চায় না বাংলাদেশ। কারণ বাংলাদেশ খুব ভালো করেই জানে যে ভারতবর্ষ তাকে বন্দি প্রত্যর্পণের শর্ত অনুযায়ী ফেরাবে না, আর তার নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত ফেরাবে না। ওইখানেই মানে খেলে দিয়েছে খলিলুর রহমান এবং তারেক রহমানরা। তারেক রহমান খুব একটা কথা বলেনি, যা বলেছেন খলিলুর বলেছেন। এখন এর মধ্যে আর একটা অঙ্ক আছে, সেটা হচ্ছে দেশের মানুষ যারা ভোট দিয়েছে, যারা ভারত বিরোধী, যদি শেখ হাসিনাকে ফিরিয়ে নেয় তাহলে তারা বিএনপির বিপক্ষে চলে যাবে। আবার যদি শেখ হাসিনা ফিরে আসেন, আওয়ামী লীগ দলে দলে মাঠে নেমে যায়, তাহলে একটা রক্তক্ষয়ী সংগ্রামের একটা আশঙ্কা রয়েছে। আর তিন হচ্ছে শেখ হাসিনাকে নিয়ে সিদ্ধান্তে মানে আমরা কি বলবো, এটা দোলাচল, সিদ্ধান্তহীনতায় ভুগছে যে কি করা যায়। ভারত যে প্যাচটি মেরে রেখে দিয়েছেন এবং শেখ হাসিনা যে ঘোষণাটি করে রেখে দিয়েছেন, সেখানে তার মানে ওই বেড়া জাল থেকে উদ্ধার পাওয়ার কোনো রাস্তা কিন্তু এখন বিএনপি সরকার দেখতে পাচ্ছে না। কালকে যে এতগুলো মিটিং হয়েছে তার মধ্যে একমাত্র সৌহার্দ্যপূর্ণ মিটিং যেটা হয়েছে সেটা হচ্ছে সালাউদ্দিন সাহেবের সঙ্গে আমাদের দীনেশ ত্রিবেদীর বৈঠকটা। এছাড়া খলিলুরের সঙ্গে একান্ত বৈঠকে খলিলুর অত্যন্ত চেঁচামেচি করেছেন, খুব অভদ্র ব্যবহার করেছেন। খলিলুর মানে কূটনৈতিক পোস্টে বসে, উনি তো কূটনীতিক নন, উনি কূটনৈতিক পোস্টে বসে যে ব্যবহার উনি করেছেন একান্তে, মানে 1-to-1 বৈঠকে, এবং তারপরে তারেক রহমানের এখানে এসে তিনি যেভাবে মানে আমাদের দীনেশ ত্রিবেদীর সঙ্গে কথা বলেছেন, একজন বর্ষিয়ান রাজনৈতিক ব্যক্তি যার দীর্ঘদিনের পার্লামেন্টেরিয়ান ব্যাকগ্রাউন্ড, যিনি দুবারের ভারতবর্ষের মতো রেলমন্ত্রী, ভারতবর্ষের মতো বড় দেশের রেলমন্ত্রী সাকসেসফুলি, এবং রাজ্যসভার ডেপুটি স্পিকার, হাসতে হাসতে এই কথাগুলো মনে করেই দিয়েছেন দীনেশ ত্রিবেদী বাধ্য হয়ে। যখন খলিলুর হাত পা সরিয়ে যখন চেঁচাচ্ছেন, রীতিমতো উচ্চস্বরে, যে আমাদের হাতে মানে প্রত্যর্পণ করতেই হবে, প্রত্যাবর্তন বলা যাবে না, প্রত্যর্পণ করতে হবে, ওই হিসেব অনুযায়ী ভারত যতবার চেষ্টা করছে, মানে দীনেশ ত্রিবেদী চেষ্টা করছেন যে এটা সম্ভব নয়, কারণ আপনারাই পৌঁছে দিয়েছেন, উনি বন্দী নন আমার দেশে, তাহলে আমার দেশে যখন উনি বন্দী নন তখন ওনাকে বন্দী হিসেবে আমি প্রত্যর্পণ করব কি করে। এগুলো সমস্ত বুঝো এই যে তিনটে কারণ বললাম, এই তিনটে কারণের জন্য অবুঝের মতো ব্যবহার করছেন, এবং সেটা বিশ্রীভাবে চেঁচিয়ে যখন উনি কথাবার্তা বলছেন,
তখন দীনেশ ত্রিবেদী হাসতে হাসতে বাউন্সার গুলো দেন। তারেক রহমান আগাগোড়ায় চুপ করে বসছিলেন কাঠের পুতুলের মতো। তিনি বুঝতে পারছেন না তার কি করা উচিত, এই সিদ্ধান্ত নেতায় ভুগছেন। তারপরে যে প্রেস কনফারেন্সটা আপনারা দেখলেন, তাতে বডি ল্যাঙ্গুয়েজ আপনারা দেখলেন খলিলুর যেন ছুটে মারতে আসছেন, এরকম একটা সাংবাদিকদের প্রতি ব্যবহার। কোন কূটনৈতিক ব্যক্তির এই ব্যবহার কিন্তু শোভা পায় না। কূটনৈতিক চিঠিতে শব্দচয়ন এবং কথা বলার সময়তেও শব্দচয়ন, তার বডি ল্যাঙ্গুয়েজ সমস্ত কিন্তু মাপা হয়। এখানে উনি যা করেছেন সেটা সৌজন্যতার মধ্যে পড়ে না। মোটামুটি আমার যা আন্ডারস্ট্যান্ডিং, এই মিটিং এ থেকে অনেকে অনেক কথা বলছেন, আমার যা আন্ডারস্ট্যান্ডিং, তারেক রহমান ভারতবর্ষে আসছেন না, আমার যা আন্ডারস্ট্যান্ডিং। আর ভারতবর্ষের চিঠি কিন্তু ওনার কাছে পড়ে রয়েছে, খলিলুর সেটা স্বীকার করেছে। প্রধানমন্ত্রী হিসেবে তাকে যে আমন্ত্রণ পত্রটা পাঠানো হয়েছে সেটা পড়ে রয়েছে, সেটা নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। এই গন্ডগোলটা পাকাচ্ছে হচ্ছে এই বিমস্টেকের সভাপতি হিসেবে তাই কেন ডাকা হয়েছে। কিন্তু বিমস্টেকের সভাপতি একটা আলাদা প্ল্যাটফর্ম, সেটা যেটা হচ্ছে ব্রিক্স। সেই ব্রিক্সে ওআইসি কে ডাকা হচ্ছে, G7 কে ডাকা হচ্ছে, G20 কে ডাকা হচ্ছে, তারপর আপনার আরো যে সমস্ত বিভিন্ন সংগঠনগুলো আছে তাদের সভাপতিদের ডাকা হচ্ছে, ওনারাও ডাকা হয়েছে। তাই তো প্রধানমন্ত্রীকে ডাকা হয়নি, সভাপতি যে আছেন সে সভাপতিকে ডাকা হয়েছে। সভাপতি প্রধানমন্ত্রীর সভাপতি হন। পরের বছর যখন উন্নত হবে তখন ভারতের সভাপতি লিখবে যে দেশ হবে, তখন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লিখবেন না। এই সরল সত্যটা বুঝতে পারছেন। কিন্তু হাসিনাকে নিয়ে প্যাঁচটা লাগিয়ে মানে ধান্দা হচ্ছে হাসিনাকে আমরা ফিরতে দেব না, এবং হাসিনাও এ করে রয়েছেন যে উনি ফিরবেন। কালকে এই বৈঠকের পর তড়িঘড়ি উনি দিল্লি চলে এসছেন। আজকে উনি সব ব্রিফিং টিফিং যা করার আজকে উনি করবেন। এবারে আমার মনে হয়, আমার মন বলছে এবার সত্যি মিথ্যা হবে কিনা আমি জানি না, এবার যাবেন কিন্তু জয়শঙ্করজি। হয় জয়শঙ্করজি যাবেন আর নইলে অজিত দোভাল যাবেন, দুজনের একজন তো যাবেনই। আর তখনই বোঝা যাবে কার কোল যেতে কত দম। দীনেশ ত্রিবেদী অত্যন্ত ঠান্ডা মাথার মানুষ, অত্যন্ত শান্ত ভাষায় কথা বলেন। আপনারা দেখেছেন যেটুকু ফুটেজ আপনারা দেখেছেন, ওখানে খুব মানে সৌহার্দ্যপূর্ণ পরিবেশের মধ্যে দেখা হয়েছে, তারপর তো অফ করে দেওয়া হয়েছে। তারপরে সাংবাদিকদের সঙ্গে কথা যখন বলেছেন, উনি প্রত্যেকটা কথা কিন্তু পাকা কূটনৈতিক ব্যক্তির মতো কথা বলেছেন, যে আমরা খুব পজিটিভ। যে কথাটা বলা হয়ে থাকে আমরা খুব পজিটিভ, এবং আমার মনে হয় এমন কিছু নেই যে আলোচনার মাধ্যমে সমাধান হতে পারে না। উনি ওনার বক্তব্যটা পরিষ্কার জানিয়ে দিয়েছে, হ্যাঁ হলে হলো, না হলে হলো না। আমি পজিটিভ ছিলাম, নেগেটিভ হয়ে গেছে, কি করা যাবে। কিন্তু এবার যে ঘটনাটা ঘটবে আমি আপনাদের বলে দিচ্ছি, এবার জয়শঙ্করজি যাবেন নইলে অজিত দোভাল যাবেন, এবং কার কত দম তখন কিন্তু বোঝা যাবে। আর এই যে আমাদের পরাগ জৈন গেছেন, পরাগ জৈনকে আমাদের যে সেনা অফিসাররা যারা গেছিলেন এর আগে, তারা যে সমস্ত মানে কাগজপত্র দিয়ে এসেছিলেন সেই ব্যাপারে কি কথাবার্তা হয়েছে, কতদূর এগিয়েছে, সেগুলো আরো বিস্তার লাভ করেছে কিনা, সেইগুলো দেখার জন্য এখান থেকে চিঠি পাঠানো হয়েছিল। সেই চিঠির প্রত্যুত্তরে এখন ডিজিএফআই চিঠি পাঠিয়ে তাদের আমন্ত্রণ জানিয়েছে, আপনারা আসুন, এসে দেখুন আমরা কিছু ব্যবস্থা নিয়েছি কিনা। হয়তো কিছু ব্যবস্থা নিয়েছেন, টেম্পোরারি হয়তো উচ্ছেদ করে দিয়েছেন, করে দিয়ে দেখাবেন, তবু দেখাতে পারবেন। যদিও স্যাটেলাইট মারফত আমরা সব দেখতে পাচ্ছি কোথায় কি করছে না করছে।
তবুও একটা জেস্চার দেখিয়েছে, ডিজিএফআই একটা জেস্চার দেখিয়েছে। ডিজি যখন সস্ত্রীক এসছেন ভারতবর্ষে, তিনি কিন্তু সমানভাবে আপ্যায়িত হয়েছিলেন, তাকে প্রচুর সম্মান দেওয়া হয়েছিল এবং তিনি কলকাতায়, তিনি দিল্লিতে কিন্তু প্রচুর কেনাকাটা করেছেন। তার স্ত্রী, তিনি এদিকে মিটিং করছেন, তার স্ত্রী কিন্তু নিরাপত্তা রক্ষীদের নিয়ে প্রচুর কেনাকাটা করেছেন। আমাদের সঙ্গে পিপুল টু পিপুল কানেকশন খুব ভালো। মধ্যিখানে রাজনৈতিক দলগুলো এসে আর এই যে মৌলবাদী গুলো এসে, এরা এসে পুরো ব্যাপারটাই ঘেঁটে দিয়েছে। মোট কথা, আমার যা আন্ডারস্ট্যান্ডিং আমি আপনাদের বললাম যে এ আর আসবে না। তারেক রহমান উনি অন্য কারণ দেখিয়ে, কালকেও আমি বলেছি একটা কিছু কারণ দেখাবেন। আজকে আমার মনে হচ্ছে, আমি স্থির বিশ্বাসে পৌঁছেছি যে উনি আসবেন না, উনি অন্য কোথাও চলে যাবেন, জাপান টাপান, কোরিয়া এইসব জায়গায় চলে যাবেন। অনেক জায়গায় আমন্ত্রণ রয়েছে, তো কোনো একটাই চলে যাবেন। দেখা যাক আজকে দিল্লিতে কি খবর হয়, দিল্লিতে কি রিপোর্ট করা হয় এবং তারপর কার যাওয়ার সিদ্ধান্ত হয়, সেটাও সম্পূর্ণ জানা যাবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন।